জামাতকে আমি কোনো সময় মানুষের কোনো মানুষের দল কোনো সময় মনে করি না। এবং আমি মৌলানা ভাসানীর সাথে তার একজন নাতি শিষ্য হিসাবে আমি একমত যে আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামাতে ইসলাম। আমার চেয়ে বোধহয় কেউ এত বেশি বলে না। এদের চেয়ে খারাপ, এদের চেয়ে মুনাফেক, এদের চেয়ে শয়তানের দোস্ত, এদের চেয়ে দেশদ্রোহী, ৭১ থেকে ধরে যাই বলেন, এই ধরনের এদের চেয়ে মুনাফেক কোন রাজনৈতিক দল হইতে পারে বলে আমার মনে হয় না। ৫ই আগস্টের পরে তাদের চেহারাটা একদম কুৎসিত ভাবে উন্মোচিত হয়েছে। ৫ই আগস্টের পরে, এর আগে আমিও এতটা বুঝতে পারতাম না, কিন্তু আমি ৫ই আগস্টের পরে এদের চেহারাটা সাংঘাতিক ভাবে মানুষের কাছে কুৎসিত হিসাবে ধরা পড়েছে। আমি এদেরকে মনে করি না যে এরা কোনো সভ্য জাতীয় মানুষ বা এরা কোনো মানে সুস্থ মানুষ, সামাজিক মানুষ, এটা মনে করি। এরা হলে এই সমাজ থেকে যা হোক, তবু একটা চক্রান্তের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নিজস্ব রাজনীতির ভুলের কারণে, বাংলাদেশের নিজস্ব রাজনীতির ভুলের কারণে এই ধরনের একটা অপশক্তি, যাদের পিতার নাম হইল পাকিস্তান জামাতে ইসলাম, জামাতে ইসলামী পাকিস্তান, যারা পাকিস্তানে কোনো পার্লামেন্টে তেমন কোনো সিট কোনোদিন পায় নাই, তাদেরকে কেউ পুষেও না, কিন্তু তাদের এই রেখে যাওয়া সন্তানেরা, ৭১-এ রেখে যাওয়া সন্তানেরা আজকে এই দেশে ৬৮টা সিট পায়। এইটা কেন পায়, কি কারণে পায় আমি জানি না, তবে জীবনে আর কোনোদিন পাবে বলে মনে হয় না। যদি পায় তাহলে আমার রাজনীতি ভুল হবে। এটা সমস্তই চক্রান্তের অংশ। আর এদের যে চরিত্র, এই যে লোকটি নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধা, আমি কিন্তু চ্যালেঞ্জ করছি পার্লামেন্টে, কিসের মুক্তিযুদ্ধ, এলে মহা অপরাধী। যদি সে মুক্তিযোদ্ধা না, আবারও আমি বলছি সে মুক্তিযোদ্ধা না, সে প্রমাণ করুক সে মুক্তিযোদ্ধা। জামুকা থেকে প্রমাণ করুক, জামুকা তো এখন তো বিএনপির, এটা তো আওয়ামী লীগের না। এবং জামুকার সদস্যরা সবাই হলো খুব নিউট্রাল ভাবে সবকিছু এখন দেখেন। প্রমাণ করুক যে সে মুক্তিযোদ্ধা, কোথাকার মুক্তিযোদ্ধা। এই দেশে তো মুক্তিযোদ্ধা অনেকেই দাবি করে, কাজে আমি বলতেও পারবে না যে কোন এলাকায় গিয়ে ট্রেনিং নিছে। মুক্তিযোদ্ধার প্রথম ক্রাইটেরিয়া হলো কিছু ব্যতিক্রম বাদে, সবকিছুর ব্যতিক্রম থাকে, এইটারও প্রথমেই ক্রাইটেরিয়া হলো তুমি কোথায় ট্রেনিং দিছো, ইন্ডিয়ার কোন সেন্টারে, বলো কোন সেক্টরে যুদ্ধ করছে। আমি না করছি যে সে মুক্তিযোদ্ধা হইতে পারে না, সে যেভাবে কথা বলে, এবং তার কথার উপরেই কিন্তু আমি পার্লামেন্টে একটা বক্তৃতা করছি। সে আমার বক্তৃতার আগের দিন সে বলছিল যে সাতক্ষীরাতে একজন ডিসি গেছে, একজন মহিলা ডিসি, সে কি ধরনের ডিসি, পর্দা পুশিদা কিছু করে না। সে বলে সাংস্কৃতিক কোনো নাই, আন্দোলন নাই, সাংস্কৃতিক কোনো মানে নাই, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড নাই। মানে সংস্কৃতি আবার কি, যে সংস্কৃতির কথা বলে তাকে সাতক্ষীরাতে রাখা যাবে না। এর পরের দিনে আমি কিন্তু উত্তরে বলছিলাম যে সংস্কৃতি বিশ্বাস করে না সে সভ্য না, যে জাতির জীবনে সংস্কৃতি নাই সে অসভ্য জাতি। ওইটা কিন্তু ওর কথার উপরে বলছিলাম। সেই যে মহিলা মাথায় কাপড় দেয় না, সেই লোকটির আজকের, আমি আর বেশি আগাবো না, সেই লোকটির যা একজন আমার নাতনি সমা, একজন অসহায় মেয়ের প্রতি যে আচরণ, মানুষ দেখলো, সবাই দেখলো, ও তো পশু, ও তো অমানুষ। এবং তার ক্যারেক্টারের সমসাময়িক ক্যারেক্টার হইল জামাতের সবার, এটা আমার ধারণা। এবং আমি প্রমাণ করতে পারবো অনেককে এরা এরকমই। কথাটা বুঝেন, মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখেন এখন কি হচ্ছে। তারা যে একটা দিয়ে মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসা, এই সব কিছু মিলা টিলা, এদের চরিত্রের যে গুণাবলী, এইগুলা কইয়া শেষ করা যায় না। কাজে আমি মনে করব যে জামাত তাকে বাইর করে দিয়া নিজেদের পাপ কিছুটা স্খলন করার চেষ্টা করছে। ভবিষ্যতে সেটা দেখা দিবে তারা মানুষকে ধোঁকা দিছে,
নাকি সঠিকভাবে বহিষ্কার করছে। তবে আমি মনে করি এই লোকটি যদি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকে, সে যদি মানুষের ঘরে জন্ম নিয়ে থাকে, তার আর পার্লামেন্টে মুখ দেখানো ঠিক না, আর পার্লামেন্টও তাকে আর গ্রহণ করা ঠিক না। কারণ এই লোকটি পার্লামেন্টে থাকলে দুর্গন্ধ ছড়াবে এবং সারা পৃথিবীর মানুষ চায়ে দেখবে এইখানে একজন দর্শক বসে আছে, একদম বাস্তব জলজ্যান্ত দর্শক পার্লামেন্টে বসে আছে, এবং দুর্ভাগ্যক্রমে আমার সিটের থেকে তার সিটের দূরত্ব মাত্র 5 ফুট। বিপদটা ওই জায়গা। একটু বন্ধ করো। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে। আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় আজকে প্রচন্ড গুঞ্জন। কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, জি তিনি হয়তো, জি। তো সেই ক্ষেত্রে আমরা একটুখানি অপেক্ষা করছি। আপনারা জানেন যে একজন সংসদ সদস্য সবসময় খুবই ব্যস্ত থাকেন, এবং সেই ব্যস্ততার মধ্যে তাকে সময় বের করতে হয়। আমরা যখন অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে বসেছি, তখনও তার এখানে প্রচন্ড লোকজনের ভিড় ছিল, তারপরও তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা দীর্ঘ প্রায় 1 ঘন্টা তার জন্য অপেক্ষা করতে হয়েছে। এখনো তিনি ব্যস্ততায় আছেন বলেই তাকে হয়তো চট করেই আবার উঠতে হয়েছে। আমরা অপেক্ষা করছি, তিনি লাইন বিচ্ছিন্ন করেননি। আপনারা নিশ্চয়ই ফজলুর রহমানের মূল্যবান আলোচনা শুনবেন। তবে যে আলোচনাটি আমাদের শুরুতে আমি হেডলাইনে যুক্ত করেছি, যে জি জনাব ফজলুর রহমান ফিরে এসেছেন, আমরা আবার মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবো। জি জি মিউট হয়ে গেছে। আমি দিচ্ছি, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা বোধহয় আপনার ছিল যে রাষ্ট্রপতি কি বলছিলেন, মহামান্য রাষ্ট্রপতি। আমি এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই, সেটা হলো যে আপনি একজন দীর্ঘ আপনার আইনি ক্যারিয়ার এবং সংবিধান সম্পর্কে আপনি জানেন। এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের আইনে একজন এমপির ক্ষেত্রে কি হয় পরবর্তীতে? তিনি কি সংসদ সদস্য থাকতে পারেন নাকি থাকতে পারেন না? আমাদের আইন কি বলে, আমি একটু দর্শকদের জন্য জানতে চাই। আপনাকে বলে ফেলছি আমি, নৈতিক স্খলনজনিত কারণে ওনার তো এটা থাকার কথা না, উনি তো নৈতিক স্খলন করছেন। শুধু এমপি না, ওনার তো শাস্তি হওয়া উচিত আইনগতভাবে, পেনাল কোডেও। আচ্ছা, জি। আমি আজকে আমরা সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব সয়লাব। কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করে ফেলেছেন, কেউ কেউ বলছেন আগামী শুক্রবার তিনি পদত্যাগ করবেন, এবং নতুন রাষ্ট্রপতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা যে নাসিমুল গনি, যিনি মন্ত্রী পরিষদ সচিব, তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমি একটু জানতে চাই, আপনি সরকারি দলের সিনিয়র একজন সদস্য, আপনার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা, এবং রাষ্ট্রপতির পদত্যাগের প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা? জনাব ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা জাতীয়, আর আমি জাতীয় রাজনীতি করি, আর আমি সরকারি দল হিসাবে না, এমপি হিসাবে নয়, ফজলুর রহমান হিসাবে, রাজনীতিবিদ হিসাবে উত্তরটা দিতে চাই। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি ওনাকে দীর্ঘদিন যাবৎ চিনি। যদি বলেন কবে থেকে, আমি বলবো 71 থেকে। 1971 সনে আমরা একসাথে দেরাদুনের ট্রেনিং করছি, তান্ডুয়াতে, পাবনা এবং কিশোরগঞ্জ, মানে ময়মনসিংহ। পাবনা এবং ময়মনসিংহ এর ট্রেনিংটা এক কোর্সে একসাথে করছি। আমি তখন থেকেই তাকে, পাবনার অনেককেই চিনি, ওনাকেও চিনি। উনি একটা পর্যায়ে চাকরিতে চলে গেলেন, উনি 75 পর্যন্ত সঠিকভাবে পলিটিক্স করে চাকরিতে চলে গেলেন, এবং উনি বিচারক হিসাবে চাকরি করলেন, তারপরে অন্যান্য চাকরিও করেছেন। কিন্তু আমি যতটুকু তাকে চিনি, দোষ ত্রুটি প্রত্যেক মানুষেরই থাকে। মানুষ হিসাবে এর চেয়ে খুব মানে পরিষ্কার মানুষ বাংলাদেশে খুব বেশি আছে, এটা ঠিক না। তার মধ্যে সাহস আছে, সিদ্ধান্ত নেওয়ার গুণাবলী আছে, দেশের প্রতি ভালোবাসা আছে।
বিভিন্ন কারণে বিভিন্ন সময় চেয়ারে থাকলে পরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, রং বেরঙের সিদ্ধান্ত। আমি এটাকে বলি রং। এই সিদ্ধান্তটা নেওয়া হয় তারা যাদের হাতে ক্ষমতা থাকে। কাজেই এর বাইরে যদি চিন্তা করেন, মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি কিন্তু সাহসী মানুষ এবং সঠিক মানুষ। দেখেন, ইউনূসের মতো একটা ক্রিমিনাল সরকারের সাথেও কিন্তু সে ১.৫ বছর রয়েছে, ক্রিমিনাল। এবং তার বাসায় এটা মানে তার বঙ্গভবন এটা করাইছে, কত কিছু করাইছে, ছবি নামাইছে, কত কিছু। কিন্তু তখন কিন্তু তুমি ভয়ে পদত্যাগ করেননি। পদত্যাগ করলে পরে কিন্তু এই দেশটা পাকিস্তানের দিকে আরো এক ধাপ আগায় যাইত। এখন বিএনপি ক্ষমতা এসেছে, সেটাও ৪ মাসের উপরে চলে গেছে। মনেই করতে পারে যে তাদের নিজস্ব একজন রাষ্ট্রপতি প্রয়োজন। তারা আওয়ামী লীগ আমরা রাষ্ট্রপতিকে বা আওয়ামী লীগ পার্লামেন্টের রাষ্ট্রপতিকে তারা যে রাষ্ট্রপতি 18 সনের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত নাও রাখতে পারে, এটা বিএনপির সিদ্ধান্ত। এবং আমার দল সিদ্ধান্ত নিলে আমি এর বাইরে যাব কেন? আমি তো এর বাইরে যাব না। কিন্তু একটা কথা বলি, কি বললেন, কি গণি, কি গণির নাম শুনছি উনি হলেন বাংলাদেশের সর্বোচ্চ আমলা। এই যে আমি শার্টটা পরছি না, এটা পুরা আমার শার্টের নিচে একটা গেঞ্জি আছে, এটা নতুন, এবং একজনে খুব দামি একটা গেঞ্জি দিছে, শার্টের চেয়ে দামি বেশি। কিন্তু গেঞ্জি কোনো সময় শার্টের উপরে মানুষ পরে না, পরলে বেকল কয়, তাহলে পাগল কয়। আমলা সে যত বড়ই হোক, সে রাজনীতিবিদের উপরে না। আমলা তাকে আমি অনার করি জ্ঞানের জন্য, গুণের জন্য, বিসিএস পরীক্ষা সিএসপি অনার করব, কিন্তু তার দীর্ঘদিনের যে চাকরি জীবনের যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা তাকে শিখাইছে আদেশ পালন করা, আদেশ দান করা নয়। যে সারা জীবন আদেশ পালন করছে, ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার, সে যত উপরের চেয়ারেই বসুক, সে আর বলতে পারবে না আমি আদেশ দিলাম। আদেশ দিতে পারে একমাত্র রাজনীতিবিদ, যে দেশের জন্য সবকিছু করছে। আমলা তার আমলাতন্ত্রকে আদেশ দিতে পারে, আমলা নিচের আমলাদেরকে জুনিয়র, কিন্তু আমলা পাবলিককে আদেশ দেওয়ার মতো তার মরালিটি সৃষ্টি হয়নি। আমি জানি না দল কাকে করবে, উনাকেও করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই না একজন আমলা দেশ সম্পর্কে যার কোনো ধরনের পথঘাট বলেন, দেশের মানুষের মানসিকতা বলেন, দেশের মানুষের ইতিহাস বলেন, যত কিছু আছে মানুষের জীবন যৌবনের সঙ্গে যুক্ত, মানুষের জীবন ধারার সঙ্গে যুক্ত, তার সঙ্গে যার একদিনের পরিচয় হয় না, আমলা হিসাবে হয়েছে কিন্তু নেতা হিসাবে হয় নাই। নেতা ছাড়া, রাজনীতিবিদ ছাড়া মানুষের সাথে পরিচয় হয় না। ক্ষেতেরাই কোথায় কোথায় বসে ঘাস কাটে, কোথায় খেওয়া ঘাট, এইগুলা যারা চিনে না, মানুষের দুঃখ কি, দুর্দশা কি, পৃথিবীর সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্ক কি, বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছিল, আমরা তো প্রত্যেক আমলার ইতিহাস জানি। যারা বাংলাদেশের সঠিক ইতিহাসটাকে সম্মান করতে জানে না, আমলাদেরকে রাষ্ট্রপতি না করলে আমার ভালো লাগবে, তবে দল যদি করে কি করব, অগত্যা আমার। কিন্তু আমি আমলা রাষ্ট্রপতি চাই না। আমি চাই যেই হোক, আমাদের দল থেকে হোক আর বাড়িতে একজন রাজনীতিবিদ হোক। আর রাজনীতিবিদ হইলে আমাদের দলেও অনেক সিনিয়র লিডার এখন আছেন, যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, জ্ঞান আছে, লেখাপড়া আছে, ইতিহাস আছে, জেল জুলুম অত্যাচারের সমস্ত কিছু যাদের জীবনে বহন করছে। আমাদের দলে বহুত মানুষ আছে এরকম, বিএনপিতে আছে। কাজেই সবকিছু বাদ দিয়ে একজন ওই আমলাকে আইনা যে সারা জীবন ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার করছে, আমি বুঝি না। আমি কোন আমলাকে মনে করি না একজন রাজনীতিবিদের সময়। যত বড় আমলা, এই যে বললাম শার্ট কোন সময় গেঞ্জির নিচে, সব সময় শার্টের নিচে থাকে, তবে গেঞ্জির প্রয়োজন।
কিন্তু শার্টের উপরে পড়ার জন্য শার্ট থাকবে উপরে, পলিটিশিয়ান থাকবে উপরে। আমি অনুষ্ঠান এমনিতে দীর্ঘায়িত করবো না আজকে। আর একটা শুধু ইস্যুটা বর্তমান চলমান রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া আমরা অন্যান্য জায়গায় দেখেছি। আমাদের দর্শকদের কাছে আমি প্রতিক্রিয়া চাই। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স ইন্টারভিউতে বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান, ফিরবেন এবং তার দলবল সহ ফিরবেন। তিনি কি সত্যিকার অর্থে এটা পারবেন কিনা বাংলাদেশে বাস্তবতা, উনি কি ফিরবেন কিনা আপনার কি মনে হয়? আপনি তো চেনেন এই পরিবার, চেনেন শেখ হাসিনাকে হারে হারে আপনি চেনেন, সেটা জানতে চাই। এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে দেখা গেছে বিএনপি ওইভাবে এটার জন্য চিন্তিত না বা দুশ্চিন্তা আছে এরকম মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু জুলাইয়ে যারা আন্দোলনে জড়িত বলে এখন যারা দাবি করে যারা মব করেছে, তৌহিদি জনতা নামে রাস্তা নেমেছে, এদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যে শেখ হাসিনা না আসলে ভালো হয়। এই সার্বিক ব্যাপারে আপনার একটু মন্তব্য আমি চাচ্ছি। আমি এটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। জনাব ফজলুর রহমান। আর কি করতে পারছে শেখ হাসিনা আমি জানি না এই 2 বছরে। তো একটা জিনিস করতে পারছে, এই যে বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়া একটা আওলা জাওলা লাগাই দিছে দেশটার মধ্যে। কথাটা বুঝছেন? তার মিত্র এবং শত্রুরা সবাই এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা আসতেছে। এইটা করতে পারছে যে একটা কথা বলিয়া সমস্ত ব্যাপারটাকে, সমস্ত জিনিসটাকে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসাবে করতে পারছে। এটা শেখ হাসিনাকে আমি কি বলবো যে এটা একটা বুদ্ধিমতির মতো, অন্য কথাবার্তা যেরকমই বলবো কিন্তু আসবো আমি কথাটা বইলা একটা আলোড়ন সৃষ্টি করছে। কিন্তু আমার ধারণা দেশ যদি তারেক রহমানের নেতৃত্বে এখন যেমন চলছে, যতটুকু চলছে, এইটুকু চললেও শেখ হাসিনার আসতে কষ্ট। কারণ শেখ হাসিনা সরকারের যারা ছিল হাইব্রিড মন্ত্রী টন্ত্রী যারা ছিল ওইগুলোর আমি নাইবা বললাম। শেখ হাসিনাকে যদি আসতে হয় তাইলে শুধু হাইটা আইসা পড়বে, ওই যে বলে যে পদ্মা সেতুর উপর দিয়ে পাড়ায় আইসা পড়বে যশোর দিয়া, এইগুলা কথা মানুষ গল্প বানায়, এইগুলো দিয়ে ভালো সিনেমা হবে। কিন্তু তাকে আসতে হইলে দেশ বিদেশের সমর্থন লাগবে। জনসমর্থন কার কতটুকু আছে সেটাতে যদি আমি নাও যাই, বাংলাদেশের ভিতরে বাহিরের যে শক্তিগুলো আছে, আমার জন্মের বেদনার পক্ষে বিপক্ষে যারা জড়িত ছিল, বাংলাদেশের জন্মের বেদনার সঙ্গে যারা পক্ষে বিপক্ষে জড়িত ছিল, তাদের একটা কাজ এখানে আছে। সেই কাজটা কোন পক্ষে হবে, কিভাবে হবে, এইটার উপরে নির্ভর করবে শেখ হাসিনা দেশে আসতে পারবে। আর সাবজেক্টিভ কন্ডিশন বলতেছে বোধ হয় না, কিন্তু অবজেক্টিভ কন্ডিশন কি হবে এটা আমি বলতে পারবো না। কারণ আমি দেখলাম জাতিসংঘ ইতিমধ্যে বলে দিছে যে বিচারটা নাকি সঠিক হয় নাই শেখ হাসিনার। আমি দেখছি একটা যদি কতটুকু সত্য আমি জানি না। হ্যাঁ, জাতিসংঘে এই অভিমতটা পোষণ করে যে বিচারটা নাকি সঠিক হয়নি। এরকম যদি জাতিসংঘ, আমেরিকা, ইন্ডিয়া, সোভিয়েত, রাশিয়া, চায়না মনে করে এবং এই কথাগুলো যদি এই মতামতটা, এই অভিমতটা যদি শেখ হাসিনার পক্ষে যায়, তখন দেখা যাইতে পারে জিনিসটা ভিন্ন রকম একটা ঘটনা ঘটতে পারে। এটা আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এসে পড়ো অভিনন্দন অভিনন্দন, আর শেখ হাসিনা চলে যাও, দুইটা স্লোগানে প্লাস মাইনাস কিছু হবে, কিন্তু তার সমস্ত ব্যাপারটা 90% নির্ভর করবে অবজেক্টিভ কন্ডিশনে। আমি কি বুঝাইতে পারি? উনি যদি সত্যি চলে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কে কি কোনো এফেক্ট পড়বে? উনি যদি সত্যি চলে আসতে পারেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়া সমর্থনে যদি উনি আসেন, আন্তর্জাতিক শক্তির সমর্থনে। আন্তর্জাতিক শক্তি তো 4টা দেশের নাম বললাম, এনে পাকিস্তান তুরস্ক আমি বলি নাই, কারণ পাকিস্তান তুরস্ক আন্তর্জাতিক শক্তি না। তারা ওই দেশে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতি এবং কোনো কারণে মৌলবাদীরা যাতে টিকে থাকতে পারে, মৌলবাদীরা আমি খুব বেশি কঠিন মানে মনে করি না, দেশের শত্রু মনে করি না, কিন্তু জঙ্গি রাজনীতি হেফাজতে
এই হেফাজতে কি হরকাতুল জিহাদ, লস্করে তৈয়বা ইত্যাদি ইত্যাদি যারা আছেন তাদের সাথে হইলো ওরা। কিন্তু ওই চারটা রাষ্ট্র তারা যদি মনে করে যে শেখ হাসিনা যা করছে ফর দ্য সেক অফ এভরিথিং, শেখ হাসিনা শুড গো টু হিজ হার মাদারল্যান্ড, তাইলে শেখ হাসিনা আসতে পারবে। এই হলো কথাটা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা আপনাকে যতদিন আমরা পাবো ততদিনই আমাদের জন্য আমরা ধন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এটা খুললে আমার সাথে একটু কথা বল। সার্জেই গৌর একজন প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিকভাবে মনোনীত ব্যক্তি, যেমন ভারতের দীনেশ ত্রিবেদী বাংলাদেশে একজন রাজনৈতিক ব্যক্তি নিযুক্ত হয়েছে। তিনি পেশাদার কূটনীতিক নন, সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং তার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকে, তিনি এটা প্রায় প্রকাশ্যে বলেন। এবং বাংলাদেশ নিয়ে তার চিন্তিত কিনা জানি না, আমি সেটা বলতে পারবো না, কোনো কমেন্ট তিনি এখনো করেননি। কিন্তু যেহেতু তার যখন ভারতে নিযুক্তি হয় তখন এটা ভারত সরকার জানতোই যে তিনি ভারত ছাড়াও তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। ফলে সেটা জেনেই তার যে এগ্রিমো, যেটাকে চুক্তি বলা হয়, সেটা সেইভাবেই করা হয়েছিল, সেই অনুযায়ী তার নিযুক্তি হয়েছে। ফলে তার এই উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ার কোথাও তার পক্ষে সফর করলে সেটা ভারত সরকারের পক্ষে আপত্তির কোনো কারণ হওয়ার কথা নয়। কিন্তু আমি এটা এখনো জানি না যে প্রোটোকল অনুসারে তাকে ভারত সরকারের কোনো অনুমতি নিতে হয়েছে কিনা বা নিচ্ছেন কিনা, সেটা হয়তো একটু পরে জানা যাবে অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বাংলাদেশে যাওয়ার কারণে আগে আপনি দেখবেন যে দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় যান তার আগে এবং দীনেশ ত্রিবেদী তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন তার দূতাবাসে গিয়ে। আমি তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানতে চেয়েছিলাম যে দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার ঢাকায় নিযুক্ত, তিনি যাচ্ছেন সার্জেই গৌড়ের কাছে, এটা থেকে কোনো একটা ব্যতিক্রমী ব্যাপার নয়? তিনি বললেন, তারা একটা মানে খুব লঘুভাবে উত্তর দিয়েছিলেন, সার্জেই গৌড় আসলে কোনো কূটনৈতিক প্রোটোকল মেনে চলেন না। এবং তিনি তার মনে হয়েছে সেক্ষেত্রে একজন ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তিনি দেখা করবেন, হয়তো পূর্ব পরিচিতি ছিল কোনো কারণে, সে কারণেই দেখা করতে পারেন। কিন্তু দুজনের মধ্যে যখন দেখা হয় অবশ্যই বাংলাদেশ একটা আলোচ্য বিষয় হবে, কারণ যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত, তিনি তারপরে ঢাকায় যান। এবং হয়তো তখন দীনেশ ত্রিবেদীকে তিনি বলেও রেখেছিলেন যে আমি কোনো এক সময় ঢাকা আসব। এখন ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে দেখা করবেন কিনা তার এই কর্মসূচিটা এখনো ডিটেল পাওয়া যায়নি। কিন্তু সেখানে গিয়ে অবশ্যই তিনি বর্তমান যিনি মার্কিন রাষ্ট্রদূত আছেন ব্রেন ক্রিস্টেনসন, তার ওখানেই উঠবেন এবং সেখানেই কথাবার্তা বলবেন। আমার মনে হয়, যেটা মনে থাকবে আপনাদের হয়তো, যে তারেক রহমান ক্ষমতায় আসার পর মার্কিন রাষ্ট্রদূত যখন ঢাকায় নিযুক্ত হন, তিনি তার প্রথম নিযুক্তির পর যে বয়ান দিয়েছিলেন, সেই বয়ানটা সকলকে স্মরণ করতে বলবো। সেই বয়ানটা ছিল, আশা করব বাংলাদেশ সরকার চীন থেকে দূরত্ব বজায় রাখবে। তার যে সাম্প্রতিক প্রধানমন্ত্রীর চীন সফর, পাকিস্তান সম্পর্কে কিন্তু মন্তব্য করেছিলেন চীন বিষয়ক, এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ট্র্যাডিশনাল বিশ্বের প্রতিযোগী হলো চীন। চীনের প্রভাব খর্ব করার তাদের একটা অন্যতম পররাষ্ট্রনীতির একটা বড় লক্ষ্য। ফলে সেক্ষেত্রে তিনি হয়তো বাংলাদেশে পৌঁছে সেখানকার যাদের সঙ্গে অবশ্যই সরকার পক্ষের সঙ্গে দেখা করবেন, কারণ বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে কূটনীতিবিদরা খুব একটা কোনো নিয়ম কানুন মানার কিছু ব্যাপার থাকে না, তারা সবাই যার সঙ্গেই চান তার সঙ্গেই দেখা করতে পারে। আমি শুনেছি তিনি একটা ওখানে টাউন হল সভাও করতে পারেন। টাউন হল অর্থে এখানে বিভিন্ন সাংবাদিক, সুশীল সমাজ, মানে রাজনৈতিক ব্যক্তিকেও থাকতেও পারেন, সেটা আমি জানি না কোন ধরনের রাজনৈতিক ব্যক্তি থাকবেন। এবং সেটা অনেকের সঙ্গেই সাক্ষাৎ করবেন হয়তো, বা সৌজন্য তার জায়গা থেকে
ভাব বিনিময় করবেন। আহ, কিন্তু আর কোনো বিশেষ উদ্দেশ্য কি আছে? আপনাদের কোনো কোনো গণমাধ্যমে এই বিষয়টি লেখালেখি হচ্ছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে নানান ধরনের গণমাধ্যমে, সেই মুহূর্তে তার এই সফর, ঢাকা সফর একটা বিশেষ বার্তা বহন করে। আসলে কি তেমন কিছু? আমার একটা বার্তা থাকতে পারে, একটা বার্তা থাকতে পারে বলে আমি অনুমান করছি, বা আমার রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে বলছি। পশ্চিমা দেশগুলোর দেখবেন সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন। তাতে শেখ হাসিনা যা বলছেন তা সেটাই তারা ছাপছেন অবিকৃত। অতীতে কিন্তু শেখ হাসিনার বক্তব্য পশ্চিমা সংবাদ মাধ্যমে খুব একটা প্রকাশিত হতো না। যেটা রয়টার্স দিয়ে শুরু হয়েছে, এটা ব্লুমবার্গ, এপি, জাপানের কিয়োটো এজেন্সি, সাউথ চায়না মর্নিং পোস্ট, সিঙ্গাপুর টাইমস, সিঙ্গাপুর স্ট্রেট টাইমস, এরা ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনার ইন্টারভিউর জন্য প্রশ্নাবলী পাঠিয়ে দিয়েছেন। প্রশ্নের ভিত্তিতে তিনি কথাও বলবেন তাদের সঙ্গে। ফলে আমার মনে হয় যে যেটা পশ্চিমী দেশগুলোর ওপর, বিশেষ করে আমেরিকা বা ইউরোপের উপরে একটা মানে নৈতিক চাপ তৈরি হচ্ছে, যে তারা যেহেতু মনে করেন যে গণতান্ত্রিক পরিবেশ যে কোনো জায়গাতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে দেওয়া, এটা তাদের পক্ষে বেশি দিন সহ্য করা বা বলা যেতে পারে তাদের পক্ষে একটু অসুবিধা হতে পারে, কারণ তাদের নিজের নিজের দেশেও প্রশ্ন উঠতে পারে। এবং আমেরিকার ক্ষেত্রে একটা সুবিধা আছে, যে ডেমোক্রেটরা খুব একটা প্রশ্ন করবে না, কারণ ডেমোক্রেটরা চেয়েছিলই যে শেখ হাসিনা, ডেমোক্রেটরা বরাবরই আওয়ামী লীগের বিরোধী, তারা প্রফেসর ইউনূসের পক্ষে। বিভিন্ন তাদের সম্পর্ক ইত্যাদি আমরা সকলেই জানি, সেটা নতুন করে আর বলার কিছু নেই। ইউনূস তাদের দ্বারাই প্রজেক্টেড ছিলেন। পরবর্তীকালে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সরকার আসার পরেও ডেমোক্রেটরা তারপরেও কিন্তু তারেক রহমান সরকারের সঙ্গে সহযোগিতা রাখার কথাই বলে এসছেন। ভিন্ন রিপাবলিকানরা তারা মনে করে তাদের দেশের গণতান্ত্রিক, বিশেষ করে তাদের আভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্রেটদের সঙ্গে একটা প্রতিযোগিতা আছে। আগামী দিনে সেনেট নির্বাচন আসন্ন, এবং তারা জানেন প্রকাশ্যে তারা সমালোচনা করেছিলেন হিলারি ক্লিন্টনকে, এবং সেই সময় পশ্চিমা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বা আরো অনেকে প্রকাশ্যে ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনকে যেভাবে অর্থ দিতেন সেগুলো প্রকাশিত হয়েছিল, যেগুলো নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। সেই বিতর্কগুলোর মুখে এখন কিন্তু আবার ফলে আমেরিকাকে দেখাতে হবে তারা প্রকৃত একটা গণতন্ত্রের জন্যই তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এবং তারা চান একটা ইনক্লুসিভ পলিটিক্স যেন সব জায়গাতেই হয়। আমি যেটা বলতে চাইছিলাম যে এই সফরেতে এটা দেখার বিষয় আছে যে সেইভাবে সার্জেই গড় তিনি কিভাবে বাংলাদেশের রাজনৈতিক বা সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বা সেখানে তারা তো জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল এবং তাদের শাখা সংগঠনগুলো নিষিদ্ধ, ফলে তাদের কি আবার রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা এবং সেক্ষেত্রে একটা চাপ তৈরি করা, সেটা করবেন কিনা আমি এবার নিশ্চিত নই। কিন্তু এটা আরেকটু আমাকেও আরেকটু জানতে হবে, এবং সম্ভব হলে আমাদের ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানার চেষ্টা করব যে তার এই যে সফর, এই সফরের মূল উদ্দেশ্যকে একটা সাধারণভাবে তো উত্তর দেবেন যে তিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি বাংলাদেশে কি ঘটছে ক্ষেত্রে কিছু ঘটছে কিনা, দ্বিতীয়ত আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই নিয়ে অনেক সমস্যা আছে, অনেক রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে, তাতে কোনোভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং সেক্ষেত্রে চীন কতটা প্রভাব বিস্তার করতে চাইছে বা করবে, সেটা একটা উপলব্ধি, সেটা একটা পর্যালোচনা করা তার একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হবে। এবং তারেক রহমান সরকারকে যেটা ইনস্টিটিউশন যে শুরুতে যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তাটার একটা উন্নত কোনো বার্তা হয়তো সার্জিও গোট দিলেও দিতে পারেন বলে আমার মনে হয়। তারেক রহমান সম্পর্কে নাকি চীন সম্পর্কে? বাংলাদেশ সরকারকে চীনের সঙ্গে সম্পর্কটা কতটা সম্পৃক্ত হবে যেটা আমেরিকা চায় না, যেটা আমেরিকা চায় না। ধরুন শি জিনপিং একটা প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশ, মায়ানমার এবং
চীন পর্যন্ত করিডোর তৈরি করা। সেই করিডোরে আমেরিকার প্রবলভাবে আপত্তি থাকবে, এবং আপত্তি থাকবেই স্বাভাবিক, কারণ বাংলার আমেরিকা নিজে একটা করিডোর চাইছিল। তো ফলে সেই কারণে এখন এই বিষয়গুলো আলোচনার বিষয়বস্তুতে থাকবে বলে মনে হয়। আমার আরেকটা প্রশ্ন, যে অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা এলাই এর মধ্যে তৈরি হয়েছে নানান দিক থেকে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ তাদের মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অভিন্ন জায়গায় থাকতে পারে। বিষয়টা কি আসলে সত্য কিনা, বা এ ধরনের কোনো সমীকরণ ঘটেছে কিনা? এগুলো কি জানেন তো, যেগুলো ইংরেজিতে বলা হয় কানেক্টিং দ্য ডটস। আপনি সূত্রগুলোকে যদি মালার মতো গাঁথেন, তাহলে হচ্ছে ধরুন দীনেশ ত্রিবেদী কেন সার্জেই গোরের সঙ্গে বৈঠক করবেন, তাই না? অভিনন্দনও জানিয়েছিলেন। ভারতেরও ঘোষিত নীতি হলো বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ আওয়ামী লীগকে জায়গা দেওয়া হোক। সেক্ষেত্রে আমেরিকার যদি কোনো মত পরিবর্তন হয়ে থাকে, মত পরিবর্তন হওয়া সম্ভব, তিনি হয়তো সেটা জানতে চাইছেন, বুঝতে চাইছেন যে আদৌ আওয়ামী লীগকে জায়গা দেওয়া হবে কি হবে না। আপনি যেটা বলছেন সেটা অস্বাভাবিক কিছু নয়। ভারতের ঘোষিত নীতি হলো বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক, এবং যুক্তরাষ্ট্র তার যেটা সে প্রকাশ্যে না বললেও এটা চাইবেই যে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক। এবং তৃতীয়ত, যে চীনের প্রভাব খর্ব করার ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র এক, সেক্ষেত্রে ওই ঐক্যটা দুজনের মধ্যে আছেই। ফলে চীনের প্রভাব কিভাবে বাংলাদেশে কম করা যায়, প্রভাব ঠেকানো যায়, সেক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র একসাথে যৌথভাবে কাজ করতে পারে, এটাই বলতে চাইছিলাম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে চীনকে মোকাবেলা করা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনা দেশে ফিরে আসতে চাওয়া, বা একটা ইনক্লুসিভ নির্বাচনে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ সৃষ্টি হওয়া, এইগুলো কি সব একই সূত্রে গাথা বলে মনে করছে ভারত বা আপনাদের ওখানে, এবং সেটির সঙ্গে যুক্তরাষ্ট্র কতটুকু ইনভলভ হতে পারে, সেই প্রশ্নটি আবারও করছি আপনাকে। যুক্তরাষ্ট্র কতটা ইনভলভ সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু এটা ঘটনা যে যুক্তরাষ্ট্র, আমি বলছি, তাদের ডোমেস্টিক কারণে তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে এই ধারণাটা দিতে চাইবে সমস্ত বিশ্ব জুড়েই, এবং তাদেরও কনস্টিটিউয়েন্সিতে। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন, শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ, তিনি যখন ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তার কোনো একটা ধারণা আছে যে এই ব্যাপারে একটা দীর্ঘ 5 মাস কেন সময় নিলেন। তিনি তো 1 মাস বাদেও ফেরার কথা বলতে পারতেন, আগস্টে। অনেকে কেউ বলেছে আগস্টে নয় কেন, নেই কারণে তিনি চাইছেন 4-5 মাসের মধ্যে একটা আন্তর্জাতিক মত তৈরি হোক। এক্ষেত্রে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়।